নমস্কার, আমি বাবা আমি গগা অ্যান্ড ওয়েলকাম টু বিচিত্র সংবাদ এপিসোড 4। উইথ বাঙালি ছোকরা। এই আমাদের দেখতে দেখতে আমাদের বিচিত্র সংবাদ আমাদের 4 নম্বর এপিসোডে পৌঁছে গেছে। তোমরা যারা যারা দেখছো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য আমার এপিসোডটা 4 নম্বরে নিয়ে আসতে পেরেছি। নাহলে এপিসোড কখনই 1-2-তে শেষ হয়ে যেত। যদি না লোক দেখতো আর কি হতো, একদিন হ্যাঁ। কেন ভিডিও আসতো না। ভিডিও আসতো না, ঠিক আছে। বলতে বলতে নতুন ভিডিওটা খুব ভালো রেসপন্স পেয়েছে সবাই। থ্যাংক ইউ, কিছুটা সাবস্ক্রাইবার করে দেওয়া হয়েছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ 200+ সাবস্ক্রাইব ক্রস হয়ে গেছে। আমরা প্রায় 100 লাইক ঠেকাতে চলেছি, হ্যাঁ, কাছাকাছি। দেখাচ্ছি। জাস্ট চেষ্টা তো হচ্ছে, এবার একটা দেখা যাক 100 লাইক কতদিনে যায়। হ্যাঁ, হুম। তোমার যারা দেখতে ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করবে। আর বলতে বলতে টুকুস করে কমেন্টটাও করবে কিন্তু, হ্যাঁ। জানাবে কি ভালো লাগছে, কি ভালো লাগছে। একদম এটা কিন্তু জানাতেই হবে, ঠিক আছে। আর বিচিত্র সংবাদ বলতে বলতে এখন ভারতের যেটা সবচেয়ে বড় সংবাদ সেটা হলো আরে কি বেশ অনন্ত আম্বানির বিয়ে হচ্ছে, ঠিক আছে। তো আম্বানি আর বাঙালি আমরা অনন্ত আম্বানি বলছি, নাহলে বলতে হবে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে হচ্ছে। রাধিকা মার্চেন্ট মানে কি? ব্যবসায়ী। হ্যাঁ, রাধিকা ব্যবসায়ী এবং অনন্ত আম্বানির বিয়ে হচ্ছে, ঠিক আছে। দুজনের বিয়ে আমরা তো দেখেছি। ফার্স্টে বিয়েটা ছিল আমাদের কাছে ওয়াও, এখন বিয়েটা হয়ে গেছে আমাদের কাছে কাইন্ড অফ খেলাধুলা। খেলা হচ্ছে। হ্যাঁ, খেলা হচ্ছে বলতে বলতে মনে পড়লো বিয়েতে কে না যেয়ে গেছে। পিসি থেকে শুরু করে দাদু, দেখতে পাও না থেকে দেখতে পাওয়া। সবাই বিয়েতে সবাই। তোমাদের কি তোমাদের নেমন্তন্ন তো হয়নি, আর গরিব মানুষ, ঠিক আছে। ঠিক আছে, এই বিচিত্র সংবাদটাতে এই কারণেই বলছি, ঠিক আছে। সবাইকেই তো নেমন্তন্ন সব কিছুই করেছে, তোমার আমার জন্য কি জিওর কি তারিফ কি কমেছে? তারিখ কমাতো ছেড়ে দিন, আরো তারিখ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এবার বুঝিয়ে নাও বিয়ের খরচা করতে উঠছে। চাঁদা দিয়ে বিয়ে হচ্ছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তাই বিয়েতে তোমারও একটা কন্ট্রিবিউশন সবসময় মনে রাখবে। দিয়েছো একদম, ঠিক আছে। দিয়েছো। এবার এখান থেকে বলতে বলতে এই যে বলতে বলতে যে খবরটা, যেই জন্য এখানে এলাম, হ্যাঁ। খবরটা শুনেছেন কি? না। মুম্বাই যেখানে বিয়েটা হচ্ছে তার কাছাকাছি যেসব অফিসগুলো রয়েছে না, হ্যাঁ। বান্দ্রা এলাকা যেসব জায়গায়, হ্যাঁ। ওখানে তো ট্রাফিক ঘুরিয়ে দিয়েছে। সব দেশের মন্ত্রী সন্ত্রী ও বাবার সেলিব্রিটি কে না এসছে। কি আসেনি, ঘুরিয়ে দিয়েছে রাস্তা। সেখানে অফিস তো বন্ধ, হ্যাঁ। গাড়ি ঢুকতে পারবে না। তাই 15 তারিখ মানে আজকে পর্যন্ত হ্যাঁ। সব অফিসে হ্যাঁ। ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে। সালা, বিয়ে করছি অনন্ত আম্বানি, বাড়িতে বসে কাজ করছো তুমি। পাওয়া যায়। ভাবতে হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে, ঠিক আছে। চলছি। সবার বড় বড় নাকি শুনছি বাংলো ফাংলো গিফট করছে। ও আর বাংলো নেই কি করে বাবা, ও তো অলরেডি অত আছি, তো বোঝার চেষ্টা করতে হবে নাকি। না না, লাগবে লাগবে, ওগুলো অ্যাসেট। ঠিক আছে, যাই হোক, আমার এসব বেশি ঘাটাবো না। আমরা মুভ অন করে আমাদের পরেরটাতে। পাশের রাজ্যে বিহারের কথা। রোজের তো একটা করে থাকতেই হবে না, কিছু না হ্যাঁ, কিছু তো আছে। বিআর ইজ অলওয়েজ ইন দ্য হেডলাইন, ঠিক আছে। সে পেছন থেকে হোক সামনে থেকে হোক, বিআর সবসময় হেডলাইন থাকে। যেমন সেই আমাদের ফার্স্ট আওয়ারটা মনে আছে, সেই পলিটিক্যাল সায়েন্সে, সেই এইচএসে ফার্স্টে পলিটিক্যাল সায়েন্সকে কি বলে বলতে পারছিল না। আর সেখান থেকে শুরু করে আজকে বিহারের ব্রিজ কোলাপস। বিচিত্র সংবাদে বিহারের ফার্স্ট হওয়া প্রতিদিনের আসা। ঠিক আছে, আজকে ফার্স্ট হতে পারেনি, সেকেন্ড হয়ে গেছে, কিছু করার নেই। আম্বানির কাছে আর কি বিহার থাকতে পারে। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, ঠিক আছে। তাই আজকে যে বিহার সেকেন্ড পজিশন এসে, তার রিজনটা হলো বিহারে গত 3 সপ্তাহে 13টা ব্রিজ ভেঙে পড়ে গেছে। ইয়েস, ঠিক আছে। টু অল মাই সিভিল ইঞ্জিনিয়ার ফ্রেন্ডস, হোয়াট আর ইউ ডুইং? কি করছো? তুমি কি মাটি দিয়ে ব্রিজ বানাচ্ছো তোমরা? না, মাটির নিচেটা করছো না ঠিক করে। হ্যাঁ, নাকি বাঁশ দিয়ে তোমরা রিইনফোর্সমেন্ট দিচ্ছ? হতেই পারে কঞ্চি দিয়ে ইনফোর্সমেন্ট। দেখতে হবে তোমরা কি করছো। আমার মনে হচ্ছে তোমরা কুঞ্চি দিয়ে মাটি দিয়ে তোমরা ব্রিজ বানিয়ে দিচ্ছ। সিমেন্টের জায়গায় মাটি আর রডের জায়গায় কঞ্চি। ঠিক নয়, এগুলো ঠিক নয়। আমরা কিন্তু ছাড়বো এটাই না, আসল কারণ। ঠিক আছে। কিন্তু তোমরা যারা বিচিত্র সংবাদ এনজয় করো তাদের জন্য তোমার তো মজাই মজা, বলো। খবর পাচ্ছ। বিহার এগিয়ে চলেছে। আবার তাহলে আমরা ঘুরে ফিরে মুম্বাই চলে আসি। ও yes. রিসেন্টলি যা বৃষ্টি হয়েছে, একদিনে মানে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। হ্যাঁ, মানে লাস্ট 70 বছর না 80 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে একদিনে বৃষ্টি। মুম্বাই কি প্রত্যেক বছরই রেকর্ড ভেঙে দেয় বৃষ্টিতে? প্রতি বছর আস্তে আস্তে ভাঙতে যাচ্ছে। মুম্বাই কিন্তু রেকর্ড ব্রেকার, ঠিক আছে। বিহার এদিকে রেকর্ড ব্রেক করছে, পিছন দিকে গিয়ে গিয়ে মুম্বাই এদিকে রেকর্ড ব্রেক করছে, বৃষ্টি বাড়িয়ে। একদিনে এত বৃষ্টি হয়েছে, রেল লাইন হয়ে গেছে সমুদ্র। আর মাছ দেখা গেছে শুনলাম। কি বলো, এই শিঙি মাছ মাগুর মাছ রেল লাইন দিয়ে চলে চলে বেড়াচ্ছে। মানে ভাবতে পারছো, জ্বর হয়েছে, পেটের সমস্যা হচ্ছে, শিঙি মাগুর খেতে পারছে ডাক্তার, তুমি ভাবছো কোথায় খুঁজবে। রেল লাইন দরকার নেই, একদম মুম্বাই রেল লাইনে গিয়ে শুয়ে পড়ো, দেখে শিঙি মাগুর করে চাচ্ছি, ধরবি আর খাওয়াই ওরা, ঠিক আছে। খাও। হ্যাঁ, এইটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। আমাদের এই আমাদের এই দেশে কত রকম ফেক জিনিস পাওয়া যায়। কিন্তু সেটা কথা বলার আগে আমাদের এই ভারতবর্ষে সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। ভগবানের আশীর্বাদে আমাদের এখানে বুদ্ধি রয়েছে, বৃদ্ধি রয়েছে, বিকাশ রয়েছে, রঞ্জন রয়েছে, ঠিক আছে। চারিদিকে যেদিকে তুমি চাইবে, সমুদ্র পার, বুদ্ধি,
ঠিক আছে, আর তার নম্বরে- সাথে আর তার সাথে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে 2 নম্বরই, ঠিক আছে। 1 নম্বরে 2 নম্বরে হ্যাঁ, 2 নম্বরটা কিন্তু খুব ওর দিকে চলে গেছে, ঠিক আছে। কারণ বলছি, কারণটা হচ্ছে আমাদের এখানে ফেক গভর্নমেন্ট অফিস দেখা গেছে, ফেক টোল প্লাজা দেখা গেছে, ফেক পুলিশ স্টেশন দেখা গেছে, বলতে বলতে একটা ফেক হসপিটাল ধরা পড়েছে, ঠিক আছে। তাও কোথায়, সুদূর গুজরাট যাচ্ছে, ঠিক আছে। মানে গুজরাটে অলরেডি আমি দেখছি একটা টোল প্লাজা বানিয়ে দিয়েছিল ফেক, কারণ গ্রামের লোকেরা পয়সা তুলবে বলে, ঠিক আছে। দুটো হাইওয়েকে জায়গাকে জুড়ে দিয়ে যাতে টোল প্লাজা দিয়ে যেতে না হয়, ওরা সস্তায় পাঠিয়ে দিচ্ছে। একটা কারখানার মাঝখান দিয়ে নিয়ে হ্যাঁ। গেছিল, ওটা ওই খবরটা আগে ছিল তো, অনেকদিন আগে বলা হয়নি, হ্যাঁ। সবাই শুনে রাখো। হ্যাঁ, মেন হাইওয়ে থেকে ডিভাইড করে একটা রাস্তা গ্রামের জমির মধ্যে দিয়ে, আর একটা রাস্তা কারখানার মধ্যে দিয়ে যাচ্ছে। yes। এখানে তোমার টোল প্লাজায় যা টাকা দেবে তার হাফ টাকায় হয়ে যাবে। দিয়ে কারখানাওয়ালারা পয়সা কামাচ্ছিল, কারখানাওয়ালা না, সেই একটা পয়সা কামাচ্ছিল, আমরা কারখানা দিচ্ছি না, ইয়েস, ঠিক আছে। এবার যেটা করছে সেটা হচ্ছে ফেক হসপিটাল। গুজরাটে একটা ফেক হসপিটাল পাওয়া গেছে। কি করে পাওয়া গেছে জানেন? না, একজন একটা মেয়ে চিকিৎসা করতে গেছিল, তার 1.5 লাখ টাকা বিল হয়েছে, তারপরেও তার শরীর যা ছিল তাতে খারাপ হতে শুরু করে। হুম, সরকারি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কথা বলে বাড়ির লোক, যে রিপোর্টগুলো দিন, সরকারি হসপিটালে নিয়ে যাবে। রিপোর্ট আর দেয় না তারা, হুম। কিছুতেই। তারপর হসপিটালে নিয়ে যায়। এবার সেই থেকে শুরু হয়, কেন রিপোর্ট দেয়নি এই নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়। ইনভেস্টিগেশন শুরুতে জানতে পারা যায়, কক ডাক্তার বলেন জানেন তো, হ্যাঁ, মানে ফেক ডাক্তার জানেন? হ্যাঁ, আমাদের কাছে যেগুলোতে গড়িতে গড়িতে থাকতো। হ্যাঁ, আগে থাকতো, মাঝখানে ধরা পড়ছিল। ওই একজন কক ডাক্তার এই হসপিটালের স্রষ্টা। সে হচ্ছে হসপিটালে তৈরি করেছে অন্য একজন ডাক্তারের নামে, কিন্তু তার রেজিস্ট্রেশন করেনি। ইয়ে বাবা, 3 মাস ধরে চলছিল। শুরুতেই কেস খেয়ে গেছে। 10খানা ডিপার্টমেন্ট চালু করেছিল আবার। 10টা ডিপার্টমেন্ট, তার আবার ফেক হসপিটাল, নিয়ে সব রকম ডার্মাটোলজি, 24/7 আবার সার্ভিস ছিল সেখানে। এমার্জেন্সি ছিল, সবকিছু হয়েছে, তার মধ্যে সবকিছু ফলস। ভাবতে পারছো কোন যুগেতে বাস করছে। হসপিটালে তৈরি করেছে একদম ফলস। হ্যাঁ, এইটা কিন্তু খুব কষ্টের ব্যাপার, ঠিক আছে। তাই জন্য হসপিটালে ভর্তি হওয়ার আগে হসপিটাল রেজিস্ট্রেশন আছে কিনা দেখে নেয়। সমস্ত হসপিটালের বাইরে দেবে বড় বড় করে লেখা থাকে নাম্বারগুলো, রেজিস্টার অবশ্যই চেকে নেবে, ঠিক আছে। এবার ধর রেজিস্টার নাম্বার দিয়ে দিল, এটা সেটাও ভুল। এবার সেটা তো তোমার কিছু কর নেই, দেখো তুমি যেটা করতে হবে সেটা তুমি জানো, কারণ ডাক্তার যদি তুমি জানতে থাকো তোমার তো আর ডাক্তারটাই চেনা হলে ভালো হয়, হসপিটাল তো হসপিটালটা না হলেও চলবে। যাই হোক, যেইটাতে মানে দেখার পরে আমার গা ঘিন ঘিন করে উঠেছে, ঘিন ঘিন মানে, ঠিক আছে। তাক দিন 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 গা করছে ঘিন ঘিন, ঠিক আছে। এরকম ব্যাপার কি, কাস্টমস একটা মানুষকে ধরেছে, ঠিক আছে। একটা লোককে কাস্টমস ধরেছে, কেন জানো কেন? 100টা জ্যান্ত সাপ নিয়ে যাচ্ছিল। কোথায় করে জানেন? না, প্যান্টের ভেতরে। আর হ্যাঁ, বোঝো বোঝো কিরম জায়গায় করে সাপ নিয়ে, যে একটা সাপ রয়েছে, ঠিক আছে, তাতে মেটা নিয়ে আরো আরো 100টা, মানে 101টা সাপ নিয়ে খুঁজছিল প্যান্টের ভেতরে। 101 সাপের বাবা হতে চেয়েছে, ঠিক আছে। মানে কিরকম ধরনের লোকজন, ঠিক আছে। মোস্ট প্রবলি মনে হয় চালান ফালান করছিল, করার জন্যই নিয়ে যাচ্ছিল। হুম। কিন্তু বিষাক্ত সাপ তো চালান করতে নিয়ে গেলে নিজে যদি কামড়ে যায় তখন তো নিজের সাপও উড়ে যাবে। কিন্তু প্যান্টের ভেতরে করে নিয়ে যাচ্ছে, ভাবুন তার সাহস। এরকম করে নিয়ে যাচ্ছিল বলে তো, বসছিল কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যেতে পারবে না তুমি প্লেনেতে, প্লেনে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। তো যেতে পারবে না, বসে তো যেতে যাবে। আমাদের ইন্ডিয়ায় সাপগুলো ঘুরছিল, ওর অস্বস্তি লাগছে না? চারটে বড় কথা, এটা কি ইন্ডিয়ান লোকাল ট্রেন না ওয়েস্ট ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। কিরকম করে প্যান্টের ভেতর নিয়ে যাচ্ছিল ও কাকা? এই তোমার যদি বেরোতে পারো কোনো ভিডিও কমেন্টে জানাবে, তো আমি জানার খুব ইচ্ছা করছে। মানে 100টা অদ্ভুত লোকজন তোমরা। সে একখানা সাপ নিয়ে যাচ্ছে প্যান্টের ভেতরে করে। ছি 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 ছি। এই সাপ সাপ বলতে বলতে মনে পড়লো, একটা সাপের মতো একটা কাজ হয়েছিল, ঠিক আছে। এর মতো কাজ। হ্যাঁ, ওই আমাদের তোমাদের সবাই যেটা মনে করেছো ভালো লেগেছে, তোমাদের স্টোরি টাইম, ঠিক আছে। আজকে আমরা স্রোত করে সাইড ইন করে যাচ্ছি আমাদের স্টোরি। স্টোরি টাইমে হ্যাঁ, বিচিত্র খবর কমে যাচ্ছে, স্টোরি টাইম বেশি হচ্ছে। দেখো বিচিত্র খবরে আমরা খবর সেই সবগুলোই রাখবো যেসব খবরগুলো ইন্টারেস্টিং, এই খবরগুলোতে আমরা মজাও পাবো, ঠিক আছে। কিন্তু তারপরে আমরা এগিয়ে যাবো আমাদের স্টোরির দিকে, ছোট্ট ছোট্ট গল্প। আজকের যে গল্পটা শুরু করবো সেটা হচ্ছে তোমাদেরকেও শোনাবো, তোমাদেরকেও শোনাবো। আমাদের যে গল্পটা সেটা হচ্ছে স্ট্রাক্স নেট। সেটা কি জিনিস? স্ট্রাক্স নেট, নেট মানে কি বোঝো? এনইটি নেট মানে না, হ্যাঁ ইন্টারনেট তো বটে, ইন্টারনেট নেট মানে কি ইন্টারনেট বুঝো, মানে জাল, মানে জাল। ইয়েস, নেট মানে জাল, ঠিক আছে। তাহলে ইন্টারনেটে ঠিকই ধরেছো, ওই অন্তর্জাল। ইয়েস, ইন্টারনেট। স্ট্রাক্স নেট হলো একটা ভাইরাস। ভাইরাস নিয়ে, ভাইরাস কাকে, মানুষকে এফেক্ট করে না বার্ড ফ্লুর মতো পাখিদের? না না না, বার্ড ফ্লুর মতো পাখি নয়, আমাদের মতো মানুষ নয়। ও কিন্তু ইফেক্ট করে আমাদের কম্পিউটারগুলোকে, ফোনগুলোকে এবং আমাদের ট্যাবলেটগুলোকে, ঠিক আছে। পক পক করে ধরে নেবে। কম্পিউটারটা কি অফ করে দেবো? না থাক, বলছেন কোথায় ঢুকে যাবে। না না না, মুখ দিয়ে বললি কি আর কপিটা ঠকে নেই। এবার যাই হোক, মেন কথায় চলে আসে, ঠিক আছে। বেশি দিনের ঘটনা নয়, ঠিক আছে। 2010 সালে, মানে আমি 16 বলেছিলাম, আমি আপডেট পিছিয়ে, এটা ঠিক নয়। শেষ। কেননা আর ইন্টারেস্টিং স্টোরি বলতে হবে, ইন্টারেস্টিং স্টোরি তোমাদের মজা লাগাচ্ছে। স্ট্রাকনেস কোত্থেকে স্ট্রাকনেটটা চালু হয়েছিল, উচ্চারণ করতে একটু আটকাচ্ছে,
বানানটা STRUXNET, ঠিক আছে? Structure. হ্যাঁ, আসলে আমরা তো বাই ডিফল্ট তো আমরা বর্ন ইংলিশ নয়, তাই জন্য একটু সমস্যা হচ্ছে। তাই হোক, স্ট্রাকচারটা সৃষ্টি করতে হয়। স্ট্রাকচারটা ধরা পড়ার আগে মেন গল্পটা বলি কোত্থেকে শুরু। শুরু থেকে বলতে হবে, শুরু থেকে একদম শুরু থেকে, হ্যাঁ। ইরানের একটা তখন নিউক্লিয়ার ফেসিলিটিস, ঠিক আছে? তখন ইরান তখন নিউক্লিয়ার পাওয়ার হয়নি। ইরান নিজেদের নিউক্লিয়ার পাওয়ার তৈরি করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য ইরান নিজেদের নিউক্লিয়ার ফেসিলিটিস তৈরি করছে, রিসার্চ সেন্টার তৈরি করছে। কি ওই নিউক্লিয়ার পাওয়ার বলতে জাপানে যেমন দুম করেছিল আমেরিকা সেরকম করার জন্য? মানে না, ওই দুম করা নয়, বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়ার জন্য। ও মানে আরেকটা চিহ্নবল তৈরি করার জন্য? ইয়েস, কাইন্ড অফ সেম, বাট যেহেতু সময় এগিয়ে এসছে, আমাদের কাছে অনেক ডেভেলপমেন্ট এসে গেছে, তো ওইটা হওয়ার চান্সেস কম ছিল। যাই হোক, তা যেটা করছিল, তাদের নিউক্লিয়ার ডেভেলপমেন্টের জন্য তার রিসার্চ করতে হয়, বিভিন্ন রিসার্চ করতে হয়। এবার সেসব রিসার্চের মধ্যে যেসব জিনিসপত্র হয়, তার মধ্যে ইউরেনিয়ামের নাম তো সবাই শুনেছি। সব জায়গাতে ইউরেনিয়ামটা ম্যাক্সিমাম ইউজ হয়, প্লুটোনিয়াম ইউজ হয়। প্লুটোনিয়াম ইউজ হয়, প্লুটোনিয়াম তো সব জায়গায় সবাই ইউজ করতে হয়। আর প্লুটোনিয়াম এটা হচ্ছে নয়, হ্যাঁ, পাইনিয়ারটা হচ্ছে ওপেন টু অল নয়, না, অনেকটাই। এবার ইউরেনিয়ামের যেটা ব্যাপার হচ্ছে, ইউরেনিয়ামকে এনরিচমেন্ট করতে হয় বিভিন্ন এতে সব, এগুলো সব একদম কি বলে ওইটা সাইন্টিফিক প্রসেসে, ঠিক আছে? এনরিচমেন্ট মানে কি বলতে গেলে ওই U230 তৈরি করতে হয়। হ্যাঁ, U230 তো পাওয়া যায় না, U230 তৈরি করতে হয়। পরিণত করতে হ্যাঁ, হয়। তো ওইটা ওই এনরিচমেন্ট প্রসেসটা, ওটা একটা হয় সুন্দর একটা সেন্ট্রিফিউশন পাইপের মধ্যে দিয়ে, ঠিক আছে? তার ভেতরে একটা মেশিন থাকে, মানে বোম করে ঘুরবে। ঘুরবে, ঠিক আছে? মেশিনের মধ্যে তা ওরম করে যে মেকানিক্যাল প্রসেস থাকে সেখানে কস, তাদের যে সেই যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটাকে পৃথিবীর যারা নিউক্লিয়ার রিসার্চ যখন হয়, তখন তো একটা কাউন্সিল আছে যারা সেগুলোকে ভিজিট করবে, দেখবে সেগুলো ঠিকঠাক যাচ্ছে কিনা, কারণ যেহেতু এটাতে প্রচুর বায়োহ্যাজার্ডিয়াস জিনিস, ঠিক আছে, আর তারপর দুমদাম ফাটানো যায়। হারানো যেতে পারে, ঠিক আছে? তাই জন্য সেটার একটা ছোট্ট করে জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে, সেটাকে বলে মানে ওই কি বলে ভিজিটিং। তারা গেছিল ওটাকে দেখতে। এবার তারা গিয়ে দেখছে জিনিসপত্রগুলো ঘুরছে, ঠিক আছে? কোনো কিছুর মধ্যে কোনো নেই, সিঙ্ক নেই, ঠিক আছে? যাতাভাবে ঘুরছে, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এবার এইসব জিনিসপত্র আউট অফ কন্ট্রোল হলে কি ফেটে যাওয়ার চান্সেস থাকে। হ্যাঁ, পলিউশনের চিহ্নবল হয়ে যাবে। হ্যাঁ, না, ওটা চিহ্নবল হবে না, ওটা তখন সাথে প্রসেসিং হচ্ছে, ওটা এখনো তখনও কাজ। হ্যাঁ, এবার ওটা কন্টামিনেশন হওয়ার চান্সেস থাকে। তা সেই জন্য ওটাকে এবার বন্ধ করার চেষ্টা করেছে। এসে জিনিসপত্র বন্ধ হচ্ছে না, ঠিক আছে? তো ইভেনচুয়ালি যে জায়গাটা হচ্ছে না, মানে ফেলসেপও কাজ করছে না, না, ফেলসেপও কাজ করছে না, ঠিক আছে? এমার্জেন্সি স্টপ বাটনও কাজ করছে না, এমার্জেন্সি স্টপ বাটন অব্দি বন্ধ হয়ে গেছে, তার সুইচটা বন্ধ হয়ে গেছে, পুরো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এবার ওরা ভাবছে যে কী হলো ব্যাপারটা, ঠিক আছে? জায়গাটাকে ইভ্যাকুয়েট করা হয়েছে, সিস্টেম পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, যাতে না হয়। তা সিস্টেম বন্ধ করতে করতে সিস্টেম মেল ডাউন, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? মেশিন যখন ঘুরতে থাকবে, মেশিন ঘুরছে, ঠিক আছে? যতক্ষণ পাওয়ার কাট হচ্ছে, সিস্টেম মেলডাউন মানে তো একদম পুরো এলিফ্যান্ট ফিট না, ওইটা তো পাওয়ার প্ল্যান্টে তখন অলরেডি পাওয়ার প্রডিউস করা হচ্ছে, ওটা তখন রিঅ্যাক্টারে হয়েছে। আর এটা রিঅ্যাক্টার না, এটা তুমি যে পাওয়ারের যে রডটা তৈরি করা হয়, ওই রডটা তৈরি করতে গিয়ে ওই রডটা তখন তৈরি হয়নি, রডটা তৈরি করার প্রাইমারি প্রসেস এটা, এইখানে গিয়ে এটা গন্ডগোল হয়েছে। এইটা দেখা হয় যাতে ইউরেনিয়ামটাকে আগে তো তোমাকে শোধন করতে হবে, U232 করতে হবে, 38 বানাতে হবে, সেইটা বানানোর ফার্স্ট প্রসেস এটা, ঠিক আছে? তা ওটা হয়েছে, ঠিক আছে? তা কিছু নয়, সব কিছু মাটিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? জল ফল দিয়ে করে যা করে কন্টেন্ট করে নিয়েছে, ঠিক আছে? এটা সেটা নিয়ে চিন্তা করে যে কী করে কী হলো না হলো, ঠিক আছে? সমস্ত কিছু এত রোবাস্ট সিস্টেম ছিল, হঠাৎ করে কী হয়ে গেল, ঠিক আছে? ইরান যথেষ্ট খরচা করেছিল। এই সময়ে কিছু পরে বেলারুস, ধরতে পারেনি না, তখন ধরতে পারা যায়নি কী হয়েছে। এই সময় কিছু পরে বেলারুস, ইউরোপে বেলারুসের একটা কোম্পানিতে, ইরানের একটা কোম্পানি থেকে কল আসে, তাদের অফিসের সমস্ত কম্পিউটার শাটডাউন মারছে, বারবার রিবুট হচ্ছে, ঠিক আছে? ওটা কি এরকম করেছে, মানে যে নিউক্লিয়ার ফেসিলিটি যেখানে হচ্ছে সেখানে তারা না না। কোনো কোম্পানি, অন্য একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি? একটা প্রাইভেট কোম্পানি কল করেছে যে তাদের কম্পিউটারগুলো বারবার বন্ধ হচ্ছে, ঠিক আছে? তারা কিছু ঠাওয়ার করতে পারছে না। এবার তাদের টেক সাপোর্ট যারা ছিল তারা বেলারুসের, এবার তারা তখন বলে আপনার কম্পিউটার বন্ধ আছে, ঠিক আছে, আমরা দেখছি, ঠিক আছে? এবার তাদেরকে কী কী করা হয়েছে, কী কী মেজার নেওয়া হয়েছে বলছে, তারা তখন বলছে আমরা পুরোপুরি নতুন করে ওএস ইনস্টল করেছি, হার্ড ড্রাইভ পুরো ক্লিন করে দিয়েছি, ডেটা ব্যাকআপ করে দিয়ে হার্ড ড্রাইভ লাগানোও নেই কম্পিউটারে, ঠিক আছে? তারা তখন বলছে ঠিক আছে। তারা তখন কী করছে, ওইখানে ওদের যে ডেটাটা আছে, ওএসের যে ডেটাটা, ওএসটাকে ওরা নিজেদের পিসিতে ইম্পোর্ট করেছে একটা বন্ধ সিস্টেমে, মানে ক্লোজ সার্কিট সিস্টেম, মানে বুঝতে পারছি, যাতে না ছড়িয়ে যেতে পারে কোথাও, হ্যাঁ, মানে সমস্যা বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স যাতে না আসতে হ্যাঁ, যেই সিস্টেমটাতে ডাউনলোড হয়েছে ওইখান থেকে ওএসটা, কেন ওদের একটা ডাউট হয়েছিল যে ওএসের মধ্যে থেকে কিছু হয়েছে,
আর ভাইরাস যদি কন্টামিনেট হয়ে যায় তাহলে তো ওদের অফিসটাও নষ্ট হবে। তাই জন্য ওরা একটা এমন একটা সিঙ্গেল সিস্টেমে করেছে যে সিস্টেমটাতে শুধু একটাই ইন্টারনেটের থেকে একটা পিসিতেই কানেক্টেড, যেটাতে কোনো কোনো রাউটার ভায়া নেই, কোনো কেউ কানেক্টেড নয়, ঠিক আছে, যাতে কন্টামিনেশন না হয়। যেমন ভাইরাস হলে যেমন আমরা মুখ বুক বেঁধে চলে যাই হ্যাঁ কোভিডের সময়। এবার তারা ওটা নিয়ে এবার তাতে যে ওদের যে লোক ছিল, যে ওদের মানে যারা কোডিংয়ের ওপর কাজ করে, যারা ওদের সমস্ত টেকনিশিয়ান আছে, তারা ওটাকে খুলে দেখছে কি হয়েছে না হয়েছে, সমস্ত সফটওয়্যারটাকে দেখছে, দেখতে দেখতে সফটওয়্যারে কোডিংয়ে ঢুকেছে। সফটওয়্যারে কোডিংয়ে দেখার পর দেখছে কোডিংয়ের ভেতরে কিছু কোডিং আছে যে কোডিংগুলো ওদের সাথে কিন্তু প্রিভিয়াস কোডিংয়ের সাথে ম্যাচ করছে না। তো তারা যখন কোডিংটা দেখতে দেখতে তারা দেখছে কোডিংয়ের অনেক কিছু কোডিং ওদের কোডিংয়ের সাথে ম্যাচ করছে না, মানে অরিজিনাল যে একটা ওয়েসের কোডিং, সেই ওয়েসের কোডিংয়ের সাথে ম্যাচ করছে না। তাদের ওটা ফাস্ট ট্র্যাক করে ওয়েসের কোডিংয়ের সাথে কেন ম্যাচ করছে না, কি এমন জিনিস হয়ে গেল। ওয়েস তো ওয়েসে করে আসলে ম্যাচ করার মতো। এবার সাধারণত একটা ভাইরাস হলে রেড ফ্ল্যাগ কী হয়, যে কোনো ভাইরাসে যে টাইপের ভাইরাস হোক, সেই ভাইরাসে কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সার্টিফিকেট কিন্তু থাকে না। 99% ভাইরাস কিন্তু সার্টিফিকেট থাকে না। সার্টিফিকেট মানে তোমাদের কি হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট, মানে সার্টিফিকেট তো থাকলে সেটা হচ্ছে একটা অথরাইজ জিনিস, সেটা তো আর ভাইরাস হবে না। হ্যাঁ, বেসিক্যালি যে কোনো সফটওয়্যার কোম্পানি যা সফটওয়্যার ম্যানুফ্যাকচার করে তারা একটা সফটওয়্যার সার্টিফিকেট তৈরি করে, যে সার্টিফিকেটটা তোমাকে রেজিস্টার সার্টিফিকেটটার মধ্যে কোম্পানি গেল না, যদি এটা থ্রু কিছু হয় সেটা কিন্তু দায়িত্ব কোম্পানির। মানে যেমন আপনারা পয়সা দিয়ে আমরা কিনি, হ্যাঁ ওই ওএস কেনা হয়, হ্যাঁ, তো এডিটিং সফটওয়্যার কেনা হয়, এইগুলো। ঠিক আছে, এদের একটা সমস্ত সফটওয়্যারের ডিজিটাল সার্টিফিকেট থাকে। যখন তুই ওয়েসে ইনস্টল করতে হবে তোমার কম্পিউটার, তখন সার্টিফিকেটটা ভ্যালিডেট না হলে ওয়েস কিন্তু ইনস্টল করার আগে প্রম্পট দেবে। কিছু কিছু সময় দেবে লাল একটা বাক্স হয়ে থাকে, এটা অথরাইজ পাবলিশারের নয়, নিচে দেওয়া থাকে উইন্ডোজ নট জেনুইন। এইগুলো হচ্ছে সেইগুলো, ঠিক আছে। তো এবার ওরকম ওদের দেখছে ওখানে কোনো কোনো কিছুর গন্ডগোল নেই, ঠিক আছে, কোনো রেড ফ্ল্যাগ নেই, ঠিক আছে। তা ওরা খোঁজাখুঁজি করতে ওরা কী করেছে, ওই কম্পিউটারটা যেটাতে ডাউনলোড করেছিল সেইখানে এনাফ ওয়ার্ক স্পেস ছিল না ওদের কাছে। ওরা কী করছে, ওইটাকে নিয়ে অন্য একটা কম্পিউটারে ঢুকিয়েছে, পুরো কোডিংটাকে নিয়ে অন্য একটা কম্পিউটার ঢুকিয়েছে। এবার একটা বোঝার কথা, এই কম্পিউটারে যাতা কম্পিউটার নয়, যে কম্পিউটার ঢুকেছে সেটা ঢুকিয়েছে একটা ফুলি ফাংশনাল টেক সাপোর্ট, মানে আইটি সাপোর্টের ফুলি ফাংশনাল মেন কম্পিউটারে ঢুকিয়েছে, ঠিক আছে, যেখানে কিন্তু বসে কিন্তু সমস্ত কিছু তারা ডেভেলপ করতে পারবে, যেখানে বসে সমস্ত জিনিসকে ওরা খুলে দেখতে পারবে, কোডিংটাকে ভালো করে আবার চেক হ্যাঁ করতে পারে। ঠিক আছে। মানে ওটা হচ্ছে বলতে পারো একদম পুরো সেই অপারেশন টেবিলে ফেলে দিয়েছে, ঠিক আছে, ওয়েস্টটাকে নিয়ে গিয়ে অপারেশন টেবিলে যেমন ছিঁড়ে বার করবো কি। সার্জন সিমুলেটরে যেমন কাটাকাটি হচ্ছিল, এখন হ্যাঁ ঠিক আছে। আইপান্দার মতো লোক থাকবে না তো, যে নেক্সটটা পালাবে না না আটটাকে নিয়ে? না, এবার কি হয়েছে, যখন খুলে বার করেছে সব কিছু ঠিকঠাক, কারো কোনো সমস্যা নেই, শুধু দুটো ফ্ল্যাগ, ঠিক আছে, দুটো ফ্ল্যাগের মধ্যে একটা হলো রিয়েল টেক কোম্পানির নাম সবাই শুনেছো, অডিও ড্রাইভার হয়, রেড কার্ড হয়, আরও অনেক কিছু জিনিস আছে ওদের, ঠিক আছে। রিয়েল টেকের ড্রাইভার তো বাই ডিফল্ট উইন্ডোজ দেয়, তাই উইন্ডোজ ইনস্টল করে তোমার রিয়েল টেক দেখাবে, থাকবেই। ঠিক আছে। এবার ওই রিয়েল টেক ড্রাইভারের মধ্যে সার্টেন লাইন অফ কোড যেটা কিনা ওই স্ট্রাক্সনেট, ঠিক আছে, হ্যাঁ, এতটা কি করেছে রিয়েল টেকও ওখানে কম্প্রোমাইজ ছিল না, বলছি পুরোটা বলছি। বাস স্ট্রাক্সনেটটাতে কী জিনিস, স্ট্রাক্সনেটটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ভাইরাস, যেটা সাইজ হচ্ছে কম্প্রেস থাকলে 500 KB, আনকম্প্রেস থাকলে 1.5 MB। ডেরেমিবি হ্যাঁ, মানে প্রচুর বড় একটা ভাইরাস, ঠিক আছে। সাধারণত ভাইরাসের 10 কিলোবাইট 15 কিলো, হ্যাঁ ঠিক আছে। এবার 500 KB ভাইরাস মানে বিশাল বড় ভাইরাস। এবার ওরা দেখছে ভাইরাসটা কাজ করছে কী করে, ওদের ছাই ব্যাপার, যে কোনো একটা যখন আইটিতে যাবে তখন তো তাদের কাজ করছে, যখন দেখছি কীভাবে কাজ করছে, ওটাকে অপারেট মানে ওটাকে চালু করতে হচ্ছে বা কিছু না, ভাইরাসটা তোমার একটা ফাইলটা জাস্ট তুমি কম্পিউটার ঢোকালে, ও ঢুকে আগে কী করবে, ঢুকে আগে ওই যে কোম্পানি দুটোকে ওর লাইসেন্স সার্টিফিকেশান রিয়েল টেক আর একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিটার নামটা চাই না, ঠিক আছে, সেই দুটো কোম্পানি যেই মুহূর্তে দেখবে ড্রাইভার সফটওয়্যারটা কম্পিউটারে আছে, ও আগে গিয়ে নিজেকে ওখানে ইন্টিগ্রেট করে দেবে। মানে ওটা অন্য জিনিস, সে গিয়ে ওর মধ্যে ঢুকে পড়ে একটা নতুন ফাইল বানিয়ে। হ্যাঁ, ওর নিজে একটা ওর ভেতরে একটা ফাইলে ঢুকে যায়, ঠিক আছে। এবার যেহেতু সার্টিফিকেশানটা কিন্তু অরিজিনাল রিয়েল টেকের থেকে, তাই ওকে ওই সফটওয়্যারে কিন্তু ওকে প্রম্পট করে না, বা উইন্ডোজে ওকে প্রম্পট করে না। এবার মজার ব্যাপারটা হলো এই সার্টিফিকেশান নেওয়াটা, এটা সার্টিফিকেশান চুরি করা যায় না। মানে সার্টিফিকেশান চুরি করা মানে শুধুমাত্র ব্যাংক ডাকাতি না, ব্যাংক ডাকাতি করা আর একটা ব্যাংকের ভেতর থেকে, মানে এই গগাদা যদি একটা ব্যাংক হয়, ঠিক আছে, আমি ব্যাংক থেকে ডাকাতি করতেছি, মানে গগাদার ভেতরে আরেকটা ব্যাংক আছে, আমি গগাদাকে ডাকাতি করে তার ভেতরে ঢুকে ডাকাতি করতে হবে, করে বেরিয়ে আসতে হবে কেউ না জানতে,
ঠিক আছে? সার্টিফিকেট সাধারণত কোম্পানি হ্যাঁ, যেটা তো হচ্ছে এটা বেসিক তার জন্য একটা তৈরি হবে, ওই হ্যাঁ, প্যাটার্ন তৈরি হবে, প্যাটার্নের হ্যাঁ, এবার সাধারণত কোম্পানি যেটা বানায় সেটা কোম্পানির নিজস্ব হয়, কোম্পানি কাউকে শেয়ার করবে না, ঠিক আছে? সার্টিফিকেশনটা কি করে ওরা মানে এক্স্যাক্টলি নিয়েছিল সেটা এখনো স্টিল আননোন, বা আননোন ব্যাপারটা কেটে যাবে কিছুক্ষণ বাদে, বুঝতে পেরেছি। ঠিক আছে? এইসব হয়েছে, তা কোম্পানিটা তখন ওই আইটি ফার্মটা মানে ডিসকভার করে স্ট্রাক্সনেটটা, ঠিক আছে, হুম। কীভাবে কাজ করে। এবার আসি স্ট্রাক্সনেটটা শুরু কেমন করে হলো, ঠিক আছে? তোমরা এতদিন বুঝে গেছো যে কি বলতে চাইছি। ফার্স্টে গেল ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিস, ঠিক আছে? সেখান থেকে কানেক্টেড হচ্ছে ইরানের একটা প্রাইভেট কোম্পানি, ঠিক আছে? সেখান থেকে গেল বেলারুসের লোকেরা কিন্তু ওটাকে ধরলো, ধরে ওদের আইটি সেক্টরের সমস্ত লোকেরা সমস্ত কিছুকে ছেড়খানি করে বার করলো যে ওদের রিয়েল টেক ড্রাইভারের মধ্যে দিয়ে স্ট্রাক্সনেটটা কম্পিউটারে ঢুকছে। এবার বাই দিস টাইম যখন এটা ডিসকভার হয়েছে তখন এই জিনিসটা অলরেডি ছড়িয়ে গেছে মানে ওভার দ্য ইন্টারনেট। ওই করোনার মতো হয়ে গেছে। হ্যাঁ, ইন্ডিয়াতে যখন ৩-৪টে ধরা পড়লো, হ্যাঁ, তখন এটা- গোটা দেশ এটা ছড়িয়ে গেছে। করোনার থেকেও ফার্স্ট পেজ বেরিয়ে গেছে। হ্যাঁ, ইন্টারনেট ঠিক আছে। থ্রু বেরিয়েছে। আর বেসিক্যালি এর যে ফাইলটা আসতো, ফাইলটা হিডেন আসতো, তখন কম্পিউটার লিটারেসি অনেক কম, হিডেন ফাইল তুমি জানো না তোমার কোনো হার্ড ড্রাইভ বা কিছুতে ঢুকেছে, যতক্ষণ না তুমি শো হিডেন ফোল্ডার করতে হতো তখন দেখা যাবে না। দেখাবে না। আর ওই ফাইলটা ঢোকা মানে ওই কম্পিউটার, ওই ফাইলটা তোমার কম্পিউটার চুজ করে স্লিডিং করে যাবে, মানে স্লাইডিং ইনটু ডিএম যেমন করে ছাপড়িগুলো করে, ঠিক আছে? সাইলেন্ট ডিএম না, একদম সাইলেন্ট টু হ্যাঁ, বেডরুম, অন্য কিছু। হ্যাঁ, ঠিক আছে, কম্পিউটারের হার্ড ডিস্কে। এইবার যেটা করানো হয় সেটা হচ্ছে এই যখন সফটওয়্যারটা যখন ব্যাক ট্রেস করতে যায়, ব্যাক ট্রেস করতেই কিছু পাওয়া যায়নি। অদ্ভুত ব্যাপার, একটা তো কিছু ট্রেসিং পাওয়া যাওয়ার কথা কোনো ট্রেস নেই। না, কোনো হ্যাকার গ্রুপ কোনো ক্লেম করেনি, ঠিক আছে? এবার এই জিনিসটা ইরান কি করে বুঝলো ওদেরটাতে ঢুকেছে, সেটা বলি। হুম। যে কোম্পানিটা বাঁশ খেয়েছিল, যে কোম্পানি পিসি শাটডাউন হ্যাঁ, তাদের এমপ্লয়ি ওইখানে কাজ করতে গেছিল ইরানিয়ান ওই নিউক্লিয়ার ফেসিলিটিতে। মানে ওই কোম্পানি হচ্ছে আউটসোর্সিং করেছিল ওই মানে ফেসিলিটিটাকে। ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটিটা ওরা মানে সমস্ত জায়গায় তো জনসংখ্যা যদি চলে যখন একটু আউটসোর্সিং তো করতে হ্যাঁ, হয়। আউটসোর্সিং মানে আমাদের এখানে যেমন গভর্নমেন্ট কাজ হয় সেখানেও তো অনেক বাইরে থেকে লোক কাজ করতে আসে, বাইরে থেকে লোক কাজ করতে আসে, মানে দেশের মধ্যেই লোক বিভিন্ন কোম্পানিকে তো টেন্ডার দেওয়া হয়, হ্যাঁ, তাই টেন্ডারে কাজ করতে এসছে, ঠিক আছে? ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি, ইরান ওই ফেসিলিটিটাকে পুরো কিন্তু এয়ার ব্লক করে দিয়েছিল। এয়ার ব্লক মানে কি, মানে ওইটা বাইরে ইন্টারনেটের সাথে কানেক্টেড নয়, ওর ইন্ডিয়ানটা পুরোপুরি আলাদা। হ্যাঁ, ওর লাইনটা পুরোপুরি একটা ব্লক, ভেতরে যা নেটওয়ার্ক চলছে সেটা ভেতরে চলছে, সেটা কিন্তু বাইরের বিশ্বের সাথে কানেক্টেড নয়, যাতে ওদের কোনো রকম ডেটা কোনোভাবেই কোনো কেউ ঢুকতে না পারে, লোকাল কানেকশন ছিল, ইন্টারনেট কানেকশন নয়। ঠিক আছে? শুধুমাত্র লাইনে চলতো, তার সিকিওর। ওরা তাই ভাবছে কোনো কিছু রকম ঢোকার সুযোগ নেই। যা কিছু ওখানে ইনপুট হয়েছে সমস্ত কিছুতে ভাইরাস চেক হয়েছে, হ্যাঁ, অ্যান্টিভাইরাস চেক হয়েছে, কোনো ফাইল উল্টো পাল্টা আছে কিনা সমস্ত কিছু ক্লিয়ার হওয়ার পরেই ঢোকাতে পেরেছে। এইবার আসি কেন ওই সার্টিফিকেশন হ্যাঁ, না কি করে ঢুকলো তাহলে কি করে? বলছি, যে ওখানে যারা কাজ করতেছে তার 2 মাস দেড় সপ্তাহ আগে, হুম, ঠিক আছে, 1.5 থেকে 2 সপ্তাহ আগে ওদের একটা মেনটেনেন্সের একটা টেন্ডার ছিল, হুম, ঠিক আছে? মেনটেনেন্স অ্যান্ড ইনস্টলেশনের একটা টেন্ডার ছিল। সেই টেন্ডারেতে কিছু মানে টেকনিশিয়ান কাজ করতে আসে উইথ ল্যাপটপস অ্যান্ড পেন ড্রাইভস। সেগুলো চেকিং হয়নি। না, সমস্ত কিছু চেক হয়েছে বিফোর ইনস্টলেশন, ওখানে ঢোকার আগে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং চেক হয়েছে। কিন্তু রিয়েল টেকের মধ্যে ঢুকে রয়ে গেছিল, দেখতে পাইনি কেউ। সার্টিফিকেশন তো রিয়েল টেক, ঠিক আছে? আর যেটা স্ট্রাকচারটা দরকার সেটা হচ্ছে যে কোনো একটা হোস্ট পেন ড্রাইভ অথবা একটা হোস্ট যে কোনো ডিভাইস মানে একটাই ঢুকলো, ঢুকিয়ে ও ছড়াবে, লোকাল নেটওয়ার্ক হ্যাঁ। ছড়িয়ে গেছে। আর ওকে কিন্তু ট্রিগার করতে না, অটো ট্রিগার হয় নিজে, ও যেই পাওয়ার পেলো সঙ্গে ওটা সঙ্গে। কাজ কি করে? ওটা শাটডাউন করছে হ্যাঁ, এবার বলে দিচ্ছি বাকিটা কি করছি। হুম। এবার যখন ইরানের ফেসিলিটিটা ঢুকেছে, হুম, ওই জিনিসটা ওর ভেতরে ঢুকে গেছে। এটা আবিষ্কার হওয়ার পর তখন ওইখান থেকে ওটা কানেক্টেড হয়েছে, তখন ইরানিয়ান ফেসিলিটির যে কম্পিউটার করেছে সেগুলো চেক করেছে, লগ চেক করছে কম্পিউটারে, ওই সফটওয়্যারটা কি লগ দিয়েছে। এবার ভাইরাস মানে তো বেসিক্যালি একটা সফটওয়্যার, হ্যাঁ, একটা কোডিং যেটা কাজ করছে তোমার কম্পিউটারে, ওরা তখন এই ভাইরাসের কোডিংটা দেখেছে। এবার ভাইরাসটা ঢুকেছে ডিউরিং দ্য মেনটেনেন্স, সেটা দেখতে পাওয়া যায় কোন সময় এসছে, হ্যাঁ, সেটা জানতে পারে। জানতে পারা গেছে ডিউরিং দ্য মেনটেনেন্স। ভাইরাসটা টার্গেট করেছে কাকে, পিএলসি বলে ডিভাইসেস, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। সেগুলো কি করতো, সেগুলো ওই যে বলেছিলাম সেন্ট্রিফিউজগুলো, হ্যাঁ, রিফাইনমেন্টে, যেগুলো গন্ডগোল করছে। হ্যাঁ, সেইগুলোকেও টার্গেট করেছিল ও, ওর মানে মেন টার্গেট ছিল ওইগুলোই। সেন্ট্রিফিউজেস, ঠিক আছে? কিরম করে টার্গেট করেছে, একটা পিসিতে ঢুকেছে, হুম, সেখান থেকে লোকাল নেটওয়ার্কে ঢুকেছে, হুম, ঢুকে সমস্ত পিসিতে গেছে, পুরো কানেকশনটাতে ঢুকেছে ও, ঢোকার পর সমস্ত পিএলসিগুলোতে ঢুকেছে, হুম, ঢুকে 13 দিন ওর ডরম্যান্ট ওখানে বসে আছে, কিচ্ছু করেনি।
চুপচাপ বসে বসে দেখছিল। বাই এবং- ডিফল্ট ওটা প্রোগ্রাম ডোর। ওটা প্রোগ্রাম হ্যাঁ। 13 দিনও চুপচাপ বসে বসে শুধু লগ নিয়েছে, কে কি করেছে, কি কি প্রেস হয়েছে, কোথায় কি ইন্টারপ্রেট করা হয়েছে, কোথায় ওরা কিছু যদি মানে ইনপুট দিয়ে থাকে বা কোনো জায়গাতে যদি কোনো কিছু চেঞ্জেস থাকে, কি ডেটা আউটপুট আসছে, সমস্ত কিছুকে বসে বসে লগ করেছে। মানে ও বেসিক্যালি ইনফরমেশন কালেক্ট করেছে, স্পাইয়ের কাজ করেছে। স্পাইয়ের কাজ করেছে। এবার স্পাইয়ের কাজ করা স্পাইয়ের কাজ করার পর কি হয়, যখন সুযোগ পায় স্পাইটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ইনফরমেশনটা যার কাছ থেকে যাকে যাওয়ার কথা তাদের চলে বাইরে এবার স্টাক্সনেট কিন্তু সেটা করেনি। স্টাকনেস বসে রেখেছে 14 দিনের মাথায়। ও কি করেছে, সমস্ত যে সেন্ট্রিফিউজগুলোর পিএলসি ছিল তাদের একটা রোটেশনাল ভ্যালু ছিল। সেন্ট্রিফিউজ মানে গোড়ার হ্যাঁ। আরপিএম রয়েছে একটা, এই হ্যাঁ। আরপিএম এ ঘুরবে। প্রত্যেক 15 মিনিট অন্তর ও 10% করে ভ্যালু বাড়িয়ে গেছে। মানে যে 10,000 আরপিএম এ করতো সে 11,000 হয়ে গেছে 15 মিনিট অন্তর। এবার যখনই কোনো চেঞ্জেস আসবে এইসব জিনিসে, সাধারণত তোমার যে টেকনিশিয়ান সে তো দেখতে পাবে, তার স্ক্রিনে তো দেখাবে, বা তার কাছে ভ্যালুগুলো আসবে যে অলরেডি ভ্যালু বাড়ছে, ঠিক আছে, যে কোনো করে স্টাক করবে, কিন্তু হয়নি। তার কারণ কি, ও যে 15 দিন 13 দিন যে ডেটা কালেক্ট করেছে, হ্যাঁ, সেই ডেটাটাই ও ফিট করে গেছে। মানে ও শুধুমাত্র করেনি, মানে মানে- স্পাই করেনি, কোডিং গুলোকে মানে এইগুলোকে লেখাগুলোকে লিখে রেখে দিয়েছে। হ্যাঁ, মানে 10,000 ঘুরছিল মানে 10,000 দেবো, হ্যাঁ। 12,000 ঘুরছে 12,000 দেবো। হ্যাঁ, মানে পুরো যে সিস্টেমটা যা যা ডিটেলস ওখানে আউটপুট আসছে, সেই আউটপুটটাকে লক করেছে, যা যা ইনপুট আসছে ইনপুটটাকে লক করেছে, করে ও অটোমেটিক পিএলসিগুলোকে ইনপুট দিয়েছে প্রত্যেক 15 মিনিটে 10% করে। মানে একটা সিনেমা দেখেছিলাম মনে আছে, মিশন ইম্পসিবল, হ্যাঁ। একখানায় এখন বার করে দিল ফিডটা পেছন দিকে যা যাচ্ছে সাইড থেকে লোকের মুখটা ছাড়া, হ্যাঁ ওরা যখন দেখা যাচ্ছে না, ওই সেম জিনিসটাই একটা সামনে পর্দা ধরে নিয়েছে, হ্যাঁ, কিন্তু এপাশে কাজ করে যাচ্ছে যাই। কাছে কাছে। এবার বাড়ছে বাড়ছে বাড়ছে। এবার যখন এমপ্লয়িরা টেকনিশিয়ানরা যখন জানতে পেরেছে যে জিনিসটা বেড়ে গেছে, কারণ মেশিন তো তখন ডিস্টেবিলাইজ হয়েছে হ্যাঁ। টাইমের পরে, তখন তারা ইমার্জেন্সি মারতে গেছে। যখন ইমার্জেন্সি মারতে গেছে তখন ইমার্জেন্সিটাও বন্ধ, মানে এমার্জেন্সি লাইনও কেটে দিয়েছে কুচুত করে, ইমার্জেন্সি লাইন ডিসকানেক্টেড। ওই তো কুচুত করে এবার তুমি বলতে পারো ইমার্জেন্সি লাইন তো সাধারণত হার্ডওয়্যার হয়। হার্ডওয়্যার লাইন তো বন্ধ হয় না। নিউক্লিয়ার ফেসিলিটির ইমার্জেন্সি লাইন যদি শুধু হার্ডওয়্যার, তাহলে তো সমস্যা আছে। হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার দুটো। সবসময় যদি অ্যাক্সেস না পাও তখন তো বন্ধ করতে পারবে না। সফটওয়্যার লাইন গন, হার্ডওয়্যার বাইপাস ছিল না। ওরা হার্ডওয়্যার বাইপাস করে নি। যেই সময়ে গিয়ে জিনিসটা ডিসকভার্ড হয়েছে, সেই সময় গিয়ে দেখছে যে এভরিথিং আউট অফ হ্যান্ড, ফেসিলিটিস ডাউন। ওদের তখন মানে একদম সিধে জ্যাক খুলে নিয়ে বন্ধ করতে হয়েছে। জ্যাক করে বন্ধ করতে হয়েছে। ওদের তখনকার নিউক্লিয়ার রিসার্চ প্রায় বছর 2-3 বেশি পিছিয়ে গেছে, মানে বছর 2-3 কাজ শেষ। পুরো শেষ, ঠিক আছে। পুরো নতুন গ্রাউন্ড আপ বিল্ড করতে হবে। এইবার এই জিনিসটা এলো কোথা থেকে, ঠিক আছে, ঠিক এই সময় সার্টিফিকেটটা পেলো কোথা থেকে, এটাও সার্টিফিকেটটা পেয়েছে রিয়েল টেকের থেকে। হুম রিয়েল টেকের থেকে সার্টিফিকেটটা চুরি করেছে, সেটা কিভাবে চুরি করেছে সেটাই বলবো এবারে। এইটাতে এবার পুরোটা 1-1-2 হবে। এবার দেখো কি শুরু হচ্ছে। ইরান বলেছে আমার দেশের লোকের এনার্জির যে চাহিদা, বিদ্যুৎ শক্তি, তার যে চাহিদাটার জন্য আমাদেরকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হবে। সমস্ত দেশে তৈরি করেছে, আমাদের ভারতবর্ষ তৈরি করেছে, হ্যাঁ। ইরানও চেয়েছে তৈরি করতে। ইসরায়েল তখন অপোজ করেছে, বলছে ইরান যদি তৈরি করে ওরা কিন্তু ওটাকে আর্মস হিসেবে তৈরি করবে, মানে ওর উপর দুম করে ফাটিয়ে দিতে। মিলিটারি। সমস্ত দেশেরই চিন্তা থাকে, আমাদের ভারতবর্ষ বেশি তৈরি করে, পাকিস্তান চিন্তা করে, পাকিস্তান তৈরি করলে আমরাও চিন্তা করি, স্বাভাবিক ব্যাপার। সমস্ত দেশ চিন্তা করেছে। এবার সেই সময় যখন লবি মানে এগুলো করতে হতো, এগুলো পাস করাতে হয়, লবিং হয়, সব কিছু হয়। যখন লবিং হয়েছে, ইরানকে সবাই পিছনে ফেলেছে, ইরানকে করতে দেওয়া যাবে না, এসব করেছে। এতে লজিক দেওয়া আছে, ইরানের কাছে প্রচুর তেল আছে, তোমার যদি এনার্জিরই কম পড়ে তোমাদের তেল থেকে পেয়ে যাবে। মানে ন্যাচারাল রিসোর্সেস অলরেডি ওদের কাছে। তেল জ্বালিয়ে কারেন্ট। হ্যাঁ, তা ওরা তখন বলছে না, তেল জ্বালিয়ে করবো না, আমরাই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টই বানাবো বলে ওরা কাজ শুরু করেছে। মানে হিসাব মতো ক্লিন এনার্জির দিকে যাওয়ার চেষ্টা করে। কিছুটা ক্লিয়ার তো, তো ক্লিন নয়, মানে ডিসপোজালের ব্যাপার আছে, এটার মধ্যে যাবো না। হ্যাঁ, আপাতত ক্লিন যেহেতু লাগছে, সবার লাগুক, এটা ডিসপোজালের ব্যাপার আছে, এটা টিন ফয়েল হ্যাট স্টোরি, ঠিক আছে। ডিসপোজাল যেসব জায়গাগুলো আছে তারা যদি দেয় ফ্রিতে মানে হ্যাঁ। ইউজ করতে, তাহলে কোনো তবে। সমস্যা নেই, ঠিক আছে। তাহলে নাহলে তো সমস্যা। ব্যাপারটা কি হয়ে গেছে, ব্যাপারটা হয়ে গেছে, এবার ইরান নিজেদের কাজ শুরু করেছে। যখন মিটিং হয় তখন ওদেরকে বলে এই করতে হবে, ওরা সেটা কমপ্লাই করে 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 কাজ করে, ঠিক আছে, আস্তে আস্তে কাজ এগোচ্ছে। কারণ ওই জন্য চেকিং এ এসেছিল, চেকিংয়ে এসছে, সবাইকে ওপেন করে যাদের কী করছি না সবাই জানতে পারছে কী হচ্ছে। ইন দ্য মিন টাইম একটা আর্টিকেল হাতে আসে সিআইএর,
সিআইএ মানে হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আমেরিকার। সিআইএ খুব নোটোরিয়াস সমস্ত ক্ষেত্রে। সিআইএ এর হাতে যখন ইনফরমেশনটা আসে, সিআইএ তখন ওইটাতে দেখে যে ওরা ওদের কিছু ওয়ার হেডের টিপকে মডিফাই করছে। ওয়ার হেডের টিপ মানে কি, মানে সাধারণত একটা রকেট, যে রকেট একটা মাথা থাকে, তো ওই মাথা থেকে মডিফাই করছে। এবার ওদের ওটা দেখে মনে হয়েছে যে ওটা নিউক্লিয়ার ওয়ার হেডে তৈরি করার জন্য ওটা তৈরি করা। রেডি করে রাখছে, খালি রেডি হয়ে গেলে টুকরো বুঝে দেবে। এক্স্যাক্টলি। সত্যি কি মিথ্যে জানা নেই। জানা নেই, কেননা এগুলো লিক ডকুমেন্টস থেকে বেরিয়েছে। ঠিক আছে, অনেক কিছু অ্যালেজ আছে যে অনেকে বলেছে এটা হয়েছে, সেটা হয়েছে কি হয়নি। ঠিক আছে, এবার যখন এইটা যখন হওয়া শুরু হয়, মানে এই জিনিসটা বললে একটা জিনিস মনে হলো, এই জিনিসটা বলতে একটা জিনিস মনে হলো আদৌ কতটা সত্যি জিনিস এটা দেখতে হবে, কারণ এর আগে অলরেডি একবার ওরা সেম জিনিস আগে না পরেই করেছে, মানে ওই যখন ইরাককে অ্যাটাক করে পরে তখন ছিল। তারপরেই হয়েছিল WMD, ওদের কাছে মানে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন রয়েছে বলে অ্যাটাক করলো, কিন্তু হ্যাঁ, সেটা কোনোদিন পাওয়াই যায়। এবার এগুলো ব্যাপারটা হচ্ছে, এগুলো অনেকটা পলিটিক্যালি ফিউল, তার মধ্যে আমার ঢোকার দরকার নেই। আমরা যে জিনিসটা বলছি ওদের কতটা সত্যি কতটা মিথ্যে, হ্যাঁ, এই একটা ওটাতে ইংল্যান্ডও ছিল, তা ওই সবগুলোর মধ্যে ছিল। ওটা হ্যাঁ, ওটা একটা পরের স্টোরি বলবো, ওটা হ্যাঁ, ওটা ইংল্যান্ড পরে ঢুকেছিল, হ্যাঁ, ওটা লবি হয়ে, পুরো নেটো হয়ে হয়েছিল। না ওটা লবিতে লবিতে ঢুকেছিল। পড়ে গেছিল। এবার এইটা যেটা হয়েছিল, এটা হচ্ছে জেনুইন থ্রেট। যদি কোনো দেশের কাছে কোনো মানে নিউক্লিয়ার ওয়েপেন থাকে, পারমাণবিক শক্তি থাকে, যেটা সে মানে কোনোদিনও ওয়েপেন হিসেবে ইউজ করতে, সেটা সত্যি একটা কনসার্নের ব্যাপার। ঠিক আছে, সব দেশ যাদের যেহেতু কাছে, একবার ইউজের পরে আমাদের জ্ঞানটা হয়ে গেছে যে এটা ইউজ করাটা কতটা ডেঞ্জারাস। কিন্তু তারপরও তো দুটো কান্ট্রি, এপাশে আমেরিকা, এপাশে রাশিয়া, হুম। একজনের কাছে 10,000 আর এর কাছে 7,000 ওয়েপেন হ্যাঁ। রয়েছে, তারা নিজেটা ডিস্ট্রয় করবে না, কিন্তু কাউকে তৈরি করতে দেবে না, মানে হ্যাঁ, ওরা দুজন সবার উপর রাজটা করবে, এরকম একটা ব্যাপার তাই রয়েছে। ওটা গ্লোবাল পলিটিক্স, ওটা নিয়ে বেশি মাথা কামান। তো এখানে যেটা হয়েছে সেটা, তাই এটা জানার পরে সিআইএ তখন ঠিক করে যে এটাকে কিছু একটা আটকাতে হবে। ঠিক আছে, তো এবার তারপরে স্ট্রাকচারটা তৈরি হয়। এবার এখানে তোমার অনেকে বলে সিআইএ তৈরি করেছে। ঠিক আছে, এটা কিন্তু কেউ কোথাও কোথাও ডিসক্লোজ করেনি কে তৈরি করেছে। কেউ ডিসকাস মানে CIA তৈরি করেছে বা কেন? করে থাকে, কেন? নাও কেন? করতে পারে, হ্যাঁ, কে করেছে কেউ জানে না। ঠিক আছে, এবার কেন এই কথাটা তুললাম, মানে রিয়েল থেকে সার্টিফিকেশনটা এখনো হয়নি। এবার কেন এই কথাটা তুললাম, ঠিক আছে, ডকুমেন্টেশন আছে সিআইএ এর হাতে। প্রথম অ্যালেজ করে এটা ইসরায়েল। ঠিক আছে, করার পরে ওদের উপর অ্যাটাক হয়, সাইবার অ্যাটাকটা হয়। এই যে অ্যাটাকটা হয়, যে তৈরি করে, এবার একটা জিনিস যা দরকার ভাবা, সেটা হচ্ছে এই জিনিসটা তৈরি করতে কত খরচা করতে পারে। স্বাভাবিক ব্যাপার, কোনো কিছু তো ফ্রিতে হয় না, না আজকের পৃথিবীতে কিছুই ফ্রিতে হয় না। ঠিক আছে, এই যে ভাইরাসটা তৈরি হয়েছিল, এই ভাইরাসটা তৈরি করতে মিনিমাম খরচা হয়েছিল $10 থেকে $15 বিলিয়ন। মানে ওই বাই দ্য এক্সপার্টস এটা কিন্তু ক্যালকুলেট করা হয়েছিল। এবার তোমাদেরকে বলি কি রিজনটা কি, তোমরা বলে $10 থেকে $15 বিলিয়ন কেন, কেউ তো একটা বেসমেন্টে বসে বানাতে পারে। ঠিক আছে, তো এবার যত অ্যান্টিভাইরাস কোম্পানি যাদের, যত আইটি কোম্পানি যাদের, সফটওয়্যার কোম্পানি যাদের সফটওয়্যার তৈরি করে, ভাইরাস তৈরি করে বা অ্যান্টিভাইরাস তৈরি করে, তারা তো রেগুলার বেসিসে ভাইরাস নিয়ে চেকিং করে, হ্যাঁ রিসার্চ হয়। তা সেখানে একটা টার্ম ইউজ হয়, সেটা হচ্ছে জিরো ডে এক্সপ্লয়েট। জিরো ডে এক্সপ্লয়েট, মানে কোনো কিছু যদি নোভেল কোনো কিছু পাওয়া যায়, যেটা আগে কখনো এক্সিস্ট করেনি, যে লাইন অফ কোডিংটা কখনো এক্সিস্ট করেনি, যে লাইন অফ থ্রেডটা কখনো এক্সিস্ট করেনি, সেই ক্ষেত্রে এটা জিরো এক্সপ্লয়েটে সেটা পরে জিরো ডে এক্সপ্লয়েটে। ঠিক আছে, এবার একটা বড় বড় সমস্ত কোম্পানি মিলিয়ে প্রত্যেক বছরে অন অ্যান অ্যাভারেজ 1 থেকে 16 মিলিয়ন ভাইরাসকে কিন্তু রিসার্চ করা হয়। মানে খুঁজে বার করে যেগুলোকে নতুন তৈরি হওয়া ভাইরাস, মানে অনেকেই তো বাড়ি বেসমেন্টে ভাইরাস বানিয়ে ফেলে। কোডিং করতে জানলে তো একটা প্রোগ্রাম বানাতে হবে, ভাইরাসের প্রোগ্রামিং আছে, সেটাকে মডিফাই করে নিজের মতো বানানো। ভাইরাস মানে কি, তোমার একটা নিজের তৈরি করা প্রোগ্রাম, যেটা তোমার কোনো সার্টিফিকেশন নিয়ে, তুমি কোনো অথরাইজড একটা পাবলিশার নয়, সেটাও একটা ভাইরাস হিসেবে ট্রিট হয়। এরকম 1 থেকে 16 মিলিয়ন ভাইরাস প্রোগ্রাম প্রত্যেক বছর সমস্ত অ্যান্টিভাইরাস কোম্পানি, আইটি ফার্মস এরা মিলে কিন্তু রিসার্চ করে, মানে খুঁজে পায় এবং সেগুলো রিসার্চ করে কী করে সেটা প্রিভেন্ট করা যায়। তার মধ্যে জিরো ডে এক্সপ্লয়টেশন কতগুলো থাকে তোমার আইডিয়া? একদম নোবেল আছে কত, 1 মিলিয়নের মধ্যে 1/10 ভাগ, ভাই 100 ভাগের 1 ভাগ, মানে 1%-এর মতো। 1% না, ম্যাক্সিমাম 1 থেকে 4টে, মানে এত খরচা করে কেউ করতে নিলে মিলিয়নও হয় না। ঠিক আছে, আর এই যে ভাইরাসটা ছিল,
স্ট্রাক্সনেট ভাইরাসটার মধ্যে যে 0 ডে এক্সপ্লয়েট যেটা ছিল সেটার কাউন্ট হচ্ছে 4 একটা ভাইরাসেতে 4। মানে 4টে আলাদা আলাদা কোডিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ 4টে আলাদা আলাদা 0 ডে এক্সপ্লয়েটেশন থ্রেট। মানে এটা হচ্ছে তার মানে ইন্টু 4 হয়ে যাচ্ছে, মানে 16 মিলিয়ন ইন্টু 4 হয়ে গেলে তার একবার। তার তাতে একবার, ঠিক আছে। এবার এই জিনিসটা তৈরি করতে গেলে যে পরিমাণ রিসার্চ লাগবে, যে পরিমাণ রিসোর্স ইন্টেলিজেন্স লাগবে, যে পরিমাণ রিসোর্স লাগবে, যে পরিমাণ নেটওয়ার্কিং লাগবে, সেই নেটওয়ার্কিং কোনো ইন্ডিভিজুয়ালের পক্ষে করা সম্ভব নয়। ক্লোজ টু ইম্পসিবল আজকের দুনিয়াতে দাঁড়িয়ে। তখনকার তো 2010 তো ছেড়ে দাও, তখন ডায়াল আপ কানেকশান, অনেক জায়গায় ডায়াল আপ কানেকশান, কিছু কিছু জায়গায় তখন ব্রডব্যান্ড, মানে বেশিরভাগ জায়গায় ডায়াল আপ কানেকশান, ফাইবার অপটিক্স তখন প্রায় নেই বলেই চলে। নেই বললেই চলে। সেই সময় দাঁড়িয়ে এত বড় একটা মাপের ভাইরাস তৈরি করেছিল, এটা উইদাউট কোনো স্টেট স্পন্সার ছাড়া। গভর্নমেন্ট স্পন্সর না ফেলে সম্ভব না। হ্যাঁ অ্যালিজেট, কেউ বাড়িতে বসে বানিয়ে থাকতে পারে, উই ডোন্ট নো, বাট আমরা বুঝতে পারছি কোথায় আমরা যাচ্ছি। রিয়েল টেকের যে সার্টিফিকেশন, রিয়েল টেক তোমাকে হ্যান্ড আউট করে দেবে না, যাও সার্টিফিকেশন নিয়ে নাও। রিয়েল টেক সার্টিফিকেশন কোনো ব্যাপারটা পাওয়া গেছে, তার মানে গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স থাকলেই পেয়ে ইনফ্লুয়েন্স থাকতে পারে, বা কোনো ইনফ্লুয়েন্সার কোনো জায়গা থেকে গেছে, বা কোনো জায়গাতে কিছু একটা ব্যাপার থেকে সেটা পাওয়া গেছে, যাতে সেটা ডাউট করা না হয়। এবার এটা যখন হয় তখন ইরানের তরফ থেকে জানানো হয় যে আমাদের সাথে এটা করা ঠিক হয় না, স্বাভাবিক ব্যাপার। তাই ব্যাপার। কিন্তু যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা এতটাই ডেঞ্জারাস ছিল, এই স্ট্রাক্সনেট ভাইরাসটা, এটা যদি তোমার পাওয়ার গ্রিডের যদি পিসিতে ঢোকে, হ্যাঁ নেটওয়ার্কে, ওয়াটার লাইন নেটওয়ার্কে যদি ঢোকে, ও তোমার কারেন্টের পুরো বন্ধ করে দিতে পারে, পুরো ওয়াটার রিসোর্সেস বন্ধ করে দিতে পারে, যেখানে যেখানে ঢুকবে সেখানে সেখানে যা ইচ্ছা সেটা বন্ধ করে দিতে কেউ ধরতে পারবে না। তার মানে যারা তৈরি করেছে তাদের দেশে যদি পৌঁছে যেত তাদের বন্ধ হয়ে যেত। হ্যাঁ মানে বেসিক্যালি এটা একটা ওয়ার ছিল একটা, ঠিক আছে, কাইন্ড অফ। ইরান তখন রিটালিয়েট করে, ঠিক আছে। এবার ইরান এটা কোনোদিনও স্বীকার করেনি, ওই ব্যাপার কেউই কোনোটা স্বীকার করে না কিছু হলো। ইরান তো হয়েছে, আর পরেরটা রিটালিয়েট করাটা ও স্বীকার করেনি। একটা ইন্ডিভিজুয়াল হ্যাকার গ্রুপ উইদিন নেক্সট 6 মান্থ ফার্স্ট অ্যাটাক করে সৌদি আরামকো। সৌদি আরামকো সবচেয়ে বড় অয়েল রিফাইনারি সিস্টেম, মানে যারা তেল তোলে, তেল শোধন করে বিক্রি করে, সৌদির সবচেয়ে বড় কোম্পানি আরামকো। 30,000 কম্পিউটার, 30,000 কম্পিউটারে হার্ড ডিস্কের ডেটা পুরো ওয়াইপ, কোনো ডিটেলস এটা নেই আর না, 30,000 কম্পিউটার থেকে সমস্ত ডেটা ওয়াইপ করে দেওয়া হয়েছে। আমেরিকান ব্যাংক অফ আমেরিকা, পিএনসি, ঠিক আছে, আর হচ্ছে ওয়েলস ফার্গো, এই 3টে বড় বড় সংস্থার ওপর অ্যাটাক করে আমেরিকার যে ইকোনমিকে সেই সময় স্টপ করে দিয়েছিল। মানে সেই মুহূর্তে সব ব্ল্যাঙ্ক, সমস্ত ব্যাংকিং সিস্টেম বন্ধ, টাকা ট্রানজাকশান বন্ধ, এটিএমস বন্ধ, সব কিছু বন্ধ। পরের সার্টেন পিরিয়ড অফ টাইম, প্রায় একটা দিন 2 দিনের ওপর ছিল, সিস্টেমকে অনলাইন ব্যাক করে সব কিছু করতে ভালো মতো সময় লেগেছিল, ঠিক আছে, রিকভার করতে। এটা থেকে একটা জিনিস ক্লিয়ার করতে হয়ে গেছিলো তখনই, এটা হচ্ছে নেক্সট টাইম যখন ওয়ার হবে তখন আর ওয়ার কিন্তু গুলোগুলিতে হবে না, এগুলো হচ্ছে মানে হিংসাত্মক যুদ্ধ তখনই হবে যখন একদম কোনো কিছু করার নেই। আদারওয়াইজ যুদ্ধ কিন্তু হিংসাত্মক ওইভাবে নয়, যুদ্ধ হিংসাত্মক অন্য দেশকে ক্রিপেল করার জন্য। একবার যেমন এলিজেটলি, মানে যেটা মনে করা হচ্ছে আমেরিকার ইরাক বলছে আমেরিকার ইসরায়েল মিলে ইরানকে যেমন পিছিয়ে দিয়েছিল 2 বছর, হ্যাঁ তেমনই ইরান ওদের সবাইকে পিছিয়ে দিয়েছে কয়েক। তো ইরানের উপর এর জন্য স্যাংশনও হয়েছে, অনেক কিছু, সব কিছু হয়েছে, ইরান স্যাংশনড আছে, সব কিছু আছে, ঠিক আছে। ইরান কোনোদিনও বলেনি যে এটা তারা করেছে, আমেরিকাও কোনোদিনও বলেনি, বা ইসরায়েলও কোনোদিনও বলেনি, স্ট্রাকচার তাদের তৈরি। আগের দিন যেমন আমি ওই বাংলাদেশ ব্যাংকের কথাটা বলছিলাম, ওটা বলা হয়নি, বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকার গ্রুপটা হ্যাক করেছিল ইমিডিয়েটলি, সেটা হচ্ছে নর্থ কোরিয়ান হ্যাকার গ্রুপ। আচ্ছা, নর্থ কোরিয়া তো কোনোটা স্বীকার করে না, ঠিক আছে। সেরকম এইবারেও তো না স্ট্রাকচারের জন্য আমেরিকা স্বীকার করেছে, না পরে অ্যাটাকের জন্য ইরান স্বীকার করেছে। কিন্তু সেই সব গুলি মারো, মেন যে চিন্তার ব্যাপার সেটা হলো স্ট্রাকনেটের যে প্রোগ্রামিংটা, ইট ইজ স্টিল অ্যাভেলেবেল অন দ্য ডার্ক ওয়েব, এখনও পাওয়া যায়। এক্স্যাক্ট প্রোগ্রামটা হয়তো ফিগার আউট করে নেবে তোমার পিসির অ্যান্টিভাইরাস,
যেহেতু এতদিন এটা ভরা পড়েছে এবং চেকিং হয়ে গেছে। কিন্তু যদি সেটাকে কেউ মডিফাই করে নিজের নিডেতে, তখন মানে যে 1 মিলিয়ন টু 16 মিলিয়ন আছে তার মধ্যে কিছু না কিছু ওর মধ্যে হয়ে যাচ্ছে। মানে যদি কেউ উইথ সাম নলেজ উইথ সাম গেইন যদি সে বোঝে এটা করা যেতে পারে, ম্যাক্সিমাম কম্পিউটারে কিন্তু আনসিকিউরড এখন তো আনসিকিউর। এখনো পর্যন্ত ম্যাক্সিমাম কম্পিউটার ফোন সেগুলো আনসিকিউর, আর সেই সবেতে কিন্তু অ্যাক্সেস করে নিতে পারবে উইদাউট এনি হেজিটেশন। আর এই যে কথা আছে না, কম্পিউটার কথা শোনে দেখতে পায়, ওয়েবক্যাম থাকলে দেখতে পায় শুনতে পায়, মাইক থাকলে শুনতে পায়, ওয়েবক্যাম থাকলে দেখতে পায়, অল টাইম তোমার ডেটা রেকর্ড হয়, তো সেটা কাইন্ড অফ পসিবল। কারণ এখনকার যেখান থেকে যেটা ডেভেলপ হয়ে যে জায়গা গেছে, এটা এখনকারগুলো শুনতে পায়, দেখতে পায়, সেটা রেকর্ড করতে, সেটা লগ করতে পারে, সেটাকে চ্যানেল করতে পারে, এবং সেটাকে খুবই সিম্পলিফাইড ওয়েতে ছোট্ট জিপ ফাইল করে ট্রান্সফার করে দিতে পারে। মানে আমি রিসেন্টলি একখানা ওয়েব সিরিজ দেখছিলাম, পার্সন অফ ইন্টারেস্ট। হ্যাঁ ওই সিরিজটা শুরু মানে মেন কনসেপ্টটা হচ্ছে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যেটা বললে সেটা শুনেই মনে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে একটা সফটওয়্যার ডেভেলপ করেছে। সেই সফটওয়্যারটা আউটসাইড ইনফ্লুয়েন্স কোনো রাখবে না, মানে তাকে তুমি বাইরে থেকে কাউকে ইনপুট দিতে পারবে না বা করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না তাকে। কিন্তু সেটার কাজ হচ্ছে সারাক্ষণ যত পৃথিবীতে যত মানে ক্যামেরা আছে, ওর হিসাব হচ্ছে পৃথিবীতে যত ক্যামেরা আছে, যত মাইক আছে, সব কিছু থেকে ও ডেটা নেবে। তোমার যেটা মনে হবে অ্যাক্ট অফ টেররিজম দিকে যাচ্ছে, সেইটাকে শুধুমাত্র অ্যাটাক করবে। এটা এবং একটা কি নাম ছিল তো, পেগাসাস। পেগাসাস তো ওই যে না, পেগাসাস তো স্নুপিং ডিভাইস, এটা না, এইটা হচ্ছে স্নুপিং ডিভাইসে কি হয়, পুরো ডিটেলসটা তুমি পাবে, ও ডিটেলস কেউ বার করতে পারবে না। ও শুধুমাত্র যে ডিটেলসটা দেবে না, সেই ডিটেলসটা পাবে না, শুধুমাত্র ধরুন আপনি এমন একটা কিছু বলেছেন যেটাতে মনে হচ্ছে আমার দেশে টেররিস্ট অ্যাটাক হতে পারে, তাহলে আপনার কোডটা দেবে শুধুমাত্র। আপনার আমেরিকায় দেখছিলাম তো, আমেরিকান মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা দেবে। এবার সেটা দেখে তো আপনি তাকে যদি ওয়াচ আউট করেন, তাহলে কিছু না কিছু ডিটেলস তো পাবেন, যাতে অ্যাক্ট অফ টেররিজমটা আটকানো যায়। মানে আচ্ছা, অনেকটা যে গল্পটা হ্যাঁ। বলছেন তার সঙ্গে এটা মনে হচ্ছে ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে হয়তো তৈরি করেছে। হতে পারে, বলা যায় না। সবকিছুর পেছনে তো রিয়েলিস্টিক না, একটা না, চিন্তা আমি ভাবনা থাকে। উল্টো বললাম, ওটা হচ্ছে 2012 সিরিজ, হ্যাঁ, আর আপনি 2010-এর গল্প বলছেন, তার মানে এই গল্পটাকেই করে ওটা বানানো। হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। স্ট্রাকচারটা তো ইন সিম্পল সবাই বুঝেই গেলাম। যেটা সামার অফ সিচুয়েশন সেটা হচ্ছে ইরানের সিস্টেম পিছিয়ে গেল, ঠিক আছে, স্যাংশন খেলো, স্যাংশন খেয়ে গেল। ওই ইরানের স্যাংশনেতেই আগের দিন আমেরিকা মানে যে কারণে টাকাটা বেঁচে গেছিল বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশে টাকা বেঁচে গেল, ঠিক আছে, এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড। আর এই ইন্টারকানেক্টেড থাকতে থাকতে আমরা দুজনে যে ইন্টারকানেক্টেড থাকতে তোমার সাথে ইন্টারকানেক্টেড কথাগুলো বলছি, গল্পগুলো বলছি, সেটাতে ইন্টারকানেক্টেড থাকতে হলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো, লাইক করো, ঘন্টা করো। বাজাও, কমেন্টও করো। ইয়ে ঘন্টা বাজাতে ভুলবে না। ঘন্টা বাজাতে হবে না, হ্যাঁ, টাং টাং নিচে করে টাং করে দিলেও হবে, ওপরে ঘন্টা করতে পারো, নিচেও করতে পারো, যেখানে চাও। আজকে আমি বাগা, আমি গগা, টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে পরের এপিসোডে। ইয়েস।